আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশের রাজনীতিতে বিরল পরিবর্তন এসেছে বলেই দায়িত্বরত সরকার ভবিষ্যৎ সরকারের প্রতিনিধিদের নিয়ে জাতিসংঘের অধিবেশনে গিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক সফরের চতুর্থ দিন মার্কিন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। বাংলাদেশে বিনিয়োগ করার মাধ্যমে প্রতিবেশী নেপাল, ভুটান এবং ভারতের 7 সিস্টার্সে বিনিয়োগের সুবিধা মিলবে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফরের চতুর্থ দিন তিনি ৪ জন বিশ্ব নেতার সাথে পৃথক বৈঠক করেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা নিরাপদ অভিবাসন নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা করেন। পরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠক করেন। পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এছাড়া তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও কসোভোর প্রেসিডেন্টের সাথেও পৃথকভাবে আলোচনা করেন। সবগুলো বৈঠকেই রোহিঙ্গা সংকট নিয়ে সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। এছাড়া ডক্টর ইউনূস ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে যোগ দেন। সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে সফরসঙ্গী হিসেবে যাওয়া রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন এই গোলটেবিলে। গত ১৪ মাসে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। I don't think you have attended any gathering where outgoing government talking while the incoming government is listening along with you. I don't think you have ever had a meeting like that. So I can assure you, you have the whole incoming government sitting right there. And today, situation is so different. We say our job is done. Now it's time for the next government to take over. An election date has been announced. So we're moving in that. বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির ইতিবাচক দিকগুলো মার্কিন উদ্যোক্তাদের সামনে তুলে ধরেন ডক্টর ইউনূস। অনুকূল বিনিয়োগ পরিস্থিতির পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিশাল বাজারের কথাও উল্লেখ করেন তিনি। When we talk about economy of Bangladesh, we also at the same time talk about the regional economy of Bangladesh, not just Bangladesh, the political boundary of Bangladesh. There's a bigger entity called regional economy, and we would be inviting you to participate in that regional economy. Regional economy will be consisting of Nepal, Bhutan, and the 7 states of India, which is the snake to us. The common feature of all this, our neighbors, they are member countries. No matter what they do, they cannot change the physical structure. So this is a natural collaboration that will come for their benefit and our benefit. পরে ক্লাব দ্য মাদ্রিদের প্রেসিডেন্ট এবং স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ড্যানিলো তুর্ক প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের দ্বিতীয় দিনে আলোচনার কেন্দ্রে ছিল গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের বিষয়টি। সামরিক উপায়ে গাজা সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। আর গাজায় যুদ্ধ নয়, গণহত্যা চলছে বলে জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এছাড়া দ্বিরাষ্ট্র সমাধানে ইসরায়েল বাধা দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। আফরান জুমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয় মঙ্গলবার। ৮০তম অধিবেশনে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ আলোচনার কেন্দ্রে চলে আসে। বিশ্ব নেতারা একের পর এক বক্তব্যে গাজার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন। জাতিসংঘের মহাসচিব তার বক্তব্যে গাজা, সুদান এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধের আহ্বান জানান। হামাসকে ধ্বংস করার যে লক্ষ্যে গত প্রায় ২ বছর ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, তা অর্জন করা ইসরায়েলের পক্ষে সম্ভব হবে বলে মনে করেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। আমরা কেউই ৭ অক্টোবরের ঘটনা ভুলে যাইনি।
সেদিনের হামলায় ইসরায়েলিদের পাশাপাশি আরও কয়েকটি দেশের মানুষকে হত্যা করা হয়েছিল। নিহতদের মধ্যে ফ্রান্সের নাগরিকরাও ছিল। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে গাজায় যুদ্ধ নয় বরং ইসরায়েলের গণহত্যা চলছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আমাদের চোখের সামনে গাজায় 700 দিনেরও বেশি সময় ধরে গণহত্যা চলছে। গত 23 মাসে ইসরায়েল প্রতি ঘন্টায় একটি শিশুকে হত্যা করেছে। এগুলো সংখ্যা নয়, প্রতিটি একটি জীবন, একজন নির্দোষ মানুষ। এছাড়া ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধান নীতি বাস্তবায়নে বাধা দেয় তাহলে তেল আভিভের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। সম্প্রতি ইসরায়েলের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা একাধিকবার দ্বিরাষ্ট্র সমাধান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং এতে জাপানের জনগণ খুবই ক্ষুব্ধ। আমি স্পষ্টভাবে বলতে চাই, ভবিষ্যতে যদি ইসরায়েল কখনো দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথে কোনো প্রকার বাধা দেয় তাহলে তার প্রতিক্রিয়া হিসাবে জাপান কিছু নতুন পদক্ষেপ নেবে এবং সেসব পদক্ষেপ হবে কঠোর। এছাড়াও অধিবেশনের দ্বিতীয় দিনে ভাষণ দেন স্পেন, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড সহ বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা। আফরা আঞ্জুম, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, পিআর এর মাধ্যমে দলীয় এবং ব্যক্তি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হবে। হাইকোর্ট অডিটোরিয়ামে ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্স আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। দেশের গণতন্ত্র কিভাবে কাজ করবে তা দেশের জনগণই ঠিক করবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিশ্ব ফার্মাসিস্ট ডে উপলক্ষে ডিফ্যাবের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি জানান, কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্রুতই দলীয় মনোনয়ন চূড়ান্ত করার কথাও জানিয়েছেন ডাক্তার জাহিদ। কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন। দল কাউকে গ্রিন সিগন্যাল বা রেড সিগন্যাল দেয় নাই, কাজেই যখন সময় আসবে তখন আপনারা দেখতে পাবেন। তবে নির্বাচনী প্রক্রিয়া যেহেতু এটি একটি ধারাবাহিক কার্যক্রম, সেটি আমাদের অব্যাহত আছে এবং চলছে। সংবিধান এবং আইনের ব্যাখ্যার ক্ষেত্রে সেটা প্রিন্সিপাল অফ দি স্টেট পলিসিগুলো বিবেচনায় নেবে। তো এগুলো সব আমাদের দেশের বিবেচনায় বলা হয়েছে, আমাদের জনগোষ্ঠীর কালচারের উপর বিবেচনা বলা হয়েছে। তা এখন যদি আমরা এগুলো বিবেচনায় না নেই, পরে যারা বাংলাদেশের সাস্টেইনেবিলিটি চায় না, সবসময় অস্থিরতা চায় পিআর এর মাধ্যমে, তাদের বক্তব্যই কিন্তু স্টাবলিশ হবে। নির্বাচনকে সামনে রেখে প্রতিবেশী দেশের হস্তক্ষেপের শঙ্কা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এটি মোকাবেলা করাই এখন বড় চ্যালেঞ্জ। দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চীনা পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিং জিয়ানের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় জামায়াত। আলোচনায় প্রতিবেশী দেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারের বিষয়টিও গুরুত্ব পায়। গোলাম পরওয়ার আরও দাবি করেন, ক্ষমতায় গেলে শাসক নয় বরং সবার সঙ্গে মিলেমিশে দেশ পরিচালনা করতে চায় তারা। আমির জামাত তুলে ধরেছেন যে প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো সেটা মোকাবেলা করতে হবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে। জুলাই আগস্ট অভ্যুত্থানে কুষ্টিয়ায় 7 জনকে হত্যার ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকালে ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। হত্যায় জড়িত থাকা এবং উস্কানি দেয়া সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগ আনা হয়
হাসানুল হক ইনুর বিরুদ্ধে। প্রসিকিউটর গাজী MH তামিম জানান, হাসানুল হক ইনু নিজ এলাকা কুষ্টিয়া সহ সারা দেশে গণহত্যায় সমর্থন, জনমত গঠন এবং উস্কানি দিয়েছেন। তিনি ভারতের মিরর নামে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। এছাড়া আন্দোলন চলাকালীন 14 দলের বৈঠকে হত্যার পক্ষে নানা ভূমিকা পালন করেন। 80 পৃষ্ঠার ডকুমেন্টারি এভিডেন্স আমরা দাখিল করি। হাসানুল হক ইনুর এলাকা কুষ্টিয়াতে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এবং এই গণঅভ্যুত্থান চলাকালে উনি দেশীয় এবং বিদেশি বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার প্রদান করে এই মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং তার 14 দলীয় জোটের নেতাকর্মীকে উস্কানি দিয়েছেন, আদেশ দিয়েছেন। আলোচিত ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার দুই ভাই আব্দুস সামাদ এবং মোহাম্মদ আবদুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত। আব্দুস সামাদ এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং মোহাম্মদ আবদুল্লাহ হাসান পরিচালক। বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক তাহসিন মুনাবিল হক এই আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আসামিরা অপরাধমূলক অসদাচরণ এবং বিশ্বাস ভঙ্গের মাধ্যমে AM ট্রেডিং নামে একটি ভুয়া প্রতিষ্ঠান সৃষ্টি করে জাল নথি তৈরি করে তা ব্যবহার করেছেন। তারা ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে 104,20,77,708 টাকা আত্মসাৎ করেছেন। আসামিদের আটক করার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা বিদেশে পলাতক রয়েছেন। মোহাম্মদ সাইফুল আলম, আব্দুস সামাদ এবং মোহাম্মদ আবদুল্লাহ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক তা কার্যকর করার ব্যবস্থা গ্রহণের জন্য প্রার্থনা করেন। 3 দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক KM মামুনুর রশিদের। রাজধানীর উত্তর এলাকা থেকে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় তার স্ত্রী তুরাগ থানায় জিডি করেছেন। তার নিখোঁজের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজের বিষয়ে স্ট্যাটাস দেন তিনি। বলেন, বিষয়টি একই সাথে চরম উদ্বেগজনক এবং ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। ডিএমপির মুখপাত্র তালিবুর জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অপহরণ নাকি স্বেচ্ছায় তিনি ঘর থেকে বের হয়ে গেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। মামুনুরকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। সম্ভাব্য সবকিছু মাথায় রেখেই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছি। আশা করি আমরা অল্প সময়ের মধ্যে এই বিষয়টা সুরাহা করতে পারবো এবং এটার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। সর্বশেষ যে প্রাপ্ত তথ্য, যে তার যে ভিডিও ফুটেজ পাওয়া গেছে, সেগুলো বিশ্লেষণ করছি। ক্ষমতার বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে স্থানীয় সরকার ব্যবস্থার পরিবর্তন দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। পাশাপাশি জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিশ্চিতে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর বিকল্প নেই বলেও মনে করেন তিনি। সকালে রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ক্ষমতার বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব কিনা সেই বিষয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ছাড়া এই দেশে টেকসই এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভব নয়। তার কারণ স্থানীয় সরকার পর্যায়ে দায়বদ্ধতার অভাব, সেই সাথে জবাবদিহিতার অভাব ভবিষ্যতের প্রবৃদ্ধি এবং উন্নয়নের ক্ষেত্রেও বাধা বলে উল্লেখ করেন বক্তারা। যেখানে খরচ করলে সবচেয়ে বেশি মানুষের কল্যাণ বয়ে আসবে, সেখানেই আমাদের ব্যয় করা দরকার। কারণ আপনি তৃণমূলেই আপনি মানুষের সম্পৃক্ততা, মানুষের ওই যে নেতৃত্ব এবং দায়বদ্ধতা নিশ্চিত করতে পারবেন। আমরা যে মডেলটা করেছি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখানে এসে থাকতে পারবে না যদি কার্যকর হয়, কারণ গ্রামের মানুষ তাকে দায়বদ্ধ করতে পারবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা দোরগোড়ায়। শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে রং তুলির শেষ আঁচড় দিয়ে প্রতিমা তৈরি করছে শিল্পীরা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের মৃৎশিল্পীরা। সময় ঘনিয়ে আসার সাথে সাথে ব্যস্ততা বেড়েছে আয়োজকদের।
নগরের প্রতিমালয়গুলোয় দম ফেলায় সময় নেই মৃৎশিল্পীদের। রং তুলি ছোঁয়ায় পুনরূপ পেয়েছে দৃষ্টিনন্দন সব প্রতিমা। খরচের সংখ্যাটা একটু গতবারের থেকে এবার বেশি, এখন তো যে যেরকম একটু কমের ভিতরে পায় তাই নেওয়ার চেষ্টা করে। রঙের কাজ করতে আমার সবসময় খুবই আনন্দ লাগে, আর যেহেতু মাকে সাজাচ্ছি সেটা আলাদাই আনন্দ, আলাদাই খুশি। পূজার আমেজ চলছে সনাতন অনুসারীদের মাঝে, তাই অনেকেই দল বেঁধে প্রতিমালয়ে আসছে নির্মাণ কাজ দেখতে। দুর্গা উৎসবটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় উৎসব। প্রতিবারের নেই আমাদের এবারও সাপোর্ট আছে, আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে। চট্টগ্রাম মহানগরীতে এবার 287টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। এই দুর্গাপূজাটা আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ সবার উৎসবে আমরা এটা পরিণত করছি, সবার জন্য উৎসব। এদিকে নওগাঁর মণ্ডপে মণ্ডপের প্রতিমার কাজ শেষ করতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। প্রতিমা শিল্পী ও আয়োজকরা জানান, রঙের কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন চলছে প্যান্ডেল নির্মাণ ও আলোকসজ্জার কাজ। প্রতিমা মোটামুটি কাজ আমাদের কমপ্লিট, পুরোপুরি সম্পন্ন হয়েছে। কাপড়ের কাজ আর আলোকসজ্জার কাজ 2-1 দিনের মধ্যে এটা ফিনিশিং হয়ে যাবে। এবারের পূজা উৎসবমুখর হয়ে উঠবে বলে আশা পূজা উদযাপন কমিটির। নওগাঁতে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত আইন শৃঙ্খলা সুষ্ঠু এবং সুন্দর থাকবে। নওগাঁর 11টি উপজেলা ও 3টি পৌরসভায় 802টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। মার্কিন টেল ব্যাংক অর্থনীতির খবর। ফ্যাসিস্ট সরকারের সময় আমদানি করা সারের অনেক বকেয়া ছিল, অন্তর্বর্তী সরকার তা পরিশোধ করেছে। বিগত সরকারের 20,691 কোটি টাকা সহ 27,684 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। আমদানি সিন্ডিকেট ভেঙে দেওয়ায় 233 কোটি 61 লাখ টাকা সাশ্রয় হয়েছে। দুপুরে সচিবালয়ে 1 বছরে কৃষি মন্ত্রণালয়ের অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এসব তথ্য জানান। তিনি আরও জানান, দেশে সারের কোনো ঘাটতি নেই, সামনেও যেন না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বলেন, সার আমদানিতে সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।